আজ পৃথিবী এক সংকটময় মুহূর্তের ভিতর দিয়ে ক্রম অগ্রসর হচ্ছে। চারিদিকে যুদ্ধ দামাডল বাজে উঠছে, বিভিন্ন দেশে দেশে হানাহানি সমস্যা এবং করোনার সমস্যায় মানুষজনের খুব ক্রান্তিকালের ভিতর দিয়ে অতিক্রম করছে। এই মুহূর্তে আমরা এসেছি জ্যোতিষশাস্ত্রবিদ কেসি পালের কাছে। আমরা তার কাছে জানতে চাইব আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য শরীর কেমন যাবে এবছর। অসংখ্য ধন্যবাদ। যে সম্পাদক ও প্রকাশক মাসিক ধূপছা, সেই সঙ্গে ফাউন্ডার অফ বাংলাদেশ রাইটার্স ক্লাব এবং ফাউন্ডার অফ লাফিং ক্লাব খুলনা বাংলাদেশ। তো আপনাকে পেয়ে আসলে সত্যিকার অর্থে ধন্য। তো আপনি যে প্রশ্ন করেছেন যে 2022 সালে আমাদের বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমরা বাংলাদেশের মানুষ, তো বাংলাদেশের মাননীয় সবথেকে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে। তো দেখুন, স্বাস্থ্যগত ব্যাপার বিশেষ করে দেখবে কিন্তু শনি, আর রাষ্ট্রের রাষ্ট্রনায়ককে দেখবে শনি। তো শনি কিন্তু নিজ গৃহে মকরে অবস্থান করবে 1 জানুয়ারি থেকে। বছরের প্রায় 31 ডিসেম্বরের মধ্যে মাঝপথে শুধুমাত্র 29 এপ্রিল থেকে 12 জুলাই পর্যন্ত এই শনি মহারাজ কুম্ভ রাশিতে যাবে। তবে সে শনি কিন্তু নিজ গৃহে পরিভ্রমণ করবে। তবে 1 জানুয়ারি 2022 থেকে 17 মার্চ পর্যন্ত এই শনি মহারাজ কিন্তু মকরে অবস্থান করবে, তার উপর রাহুর দৃষ্টি পড়বে, যার ফলে রাষ্ট্রনায়কের শরীর স্বাস্থ্য বিশেষ করে এই 17 মার্চ পর্যন্ত একটু খারাপ হতে পারে। স্বাস্থ্যগত ব্যাপারে একটু সচেতন থাকতে হবে, তবেই হয়তো বছরের বাকি সময় 17 মার্চের পরে গিয়ে শরীর স্বাস্থ্য নিশ্চিত ভালোর দিকে ধাবিত হবে। দেশের মন্ত্রী পরিষদ কেমন হবে বলে আপনি মনে করেন? এই 2022 সালে দেখুন, 22 সালের গ্রহ অবস্থান যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে প্রথমেই বলতে হবে যে 2022 সালের শুরুতেই মন্ত্রী পরিষদের একটা রদবদল হতে পারে। এক কথায় রদবদলের একটা টঙ্কার বেজে উঠতে পারে, এমনকি বিশেষ করে নতুন মুখ আসতে পারে মন্ত্রী পরিষদে। দেশের রাজনৈতিক আন্দোলন কি অবস্থা তৈরি হতে পারে? দেখুন, আমরা কিন্তু দেখে আসছি যে বিগত 2 বছর এই বিশ্ব করোনায় আক্রান্ত। তাছাড়া বিরোধী দলের ভূমিকা কিন্তু খুব একটা চোখে পড়ে না। তা রাজনৈতিক আন্দোলন এবছর খুব একটা ডামাডোল পিটিয়ে যে চাঙ্গা হয়ে উঠবে এমনটি কিন্তু চোখে পড়ছে না। তাছাড়া শান্তির দেবতা বা প্রশান্তির দেবতা শুক্রাচার্য, 2022 সাল কিন্তু শুক্রের বছর, অর্থাৎ 3টি 2 মিলে 6 হচ্ছে, অর্থাৎ শুক্র দেয় শান্তি, সমৃদ্ধি, ধন, ঐশ্বর্য, এমনকি প্রতিষ্ঠা, যশ, সম্মান। তো এইগুলো যখন দেবে তখন শান্তির বাড়ি যখন বর্ষিত হবে তখন আন্দোলন কেন হবে? অর্থাৎ শুক্র কিন্তু আন্দোলনকে, হানাহানি, মারামারি, লাঠালাঠিকে অনেকাংশে কমিয়ে দিয়ে বরং এবছর দেশে শান্তি ফিরিয়ে দেবে। অর্থাৎ রাজনৈতিক আন্দোলন খুব একটা চোখে পড়বে না। দেশের সংখ্যালঘু সম্প্রদায়দের অবস্থান কেমন থাকবে? দেখুন, এই ব্যাপারে কিন্তু উত্তর দিতে গেলে দেবগুরু বৃহস্পতিকে টানতেই হয়, কারণ ধর্ম অধর্মের যুদ্ধ। এটা কিন্তু বৃহস্পতি যখন পাপস্থ হয়, বৃহস্পতি পাপদৃষ্ট পাপযুক্ত হয়, তখন কিন্তু ধর্ম অধর্মের যুদ্ধ দেশে লেগে যায়। তো বৃহস্পতি কিন্তু বছরের শুরুতে কুম্ভ রাশি দিয়ে যাত্রা শুরু করবে, তার উপর কোনো পাপগ্রহের দৃষ্টি বা পাপগ্রহের জ্যোতি কিন্তু থাকবে না। তো এই বৃহস্পতি 12 এপ্রিল 2022 ইংরেজি তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মীন রাশি তার নিজ গৃহ সেখানে গমন করবে। তো বিশেষ করে এবছর এই যে সংখ্যালঘু সম্প্রদায় যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাবে। বিশেষ করে এবছর ধর্ম অধর্মের যে ব্যাপারগুলো সেগুলো নিয়েই তো সংখ্যালঘুরা কেমন থাকবে। যে কোনো দেশে যে ধর্মের লোক বেশি থাকবে তারা সংখ্যাগুরু হবে, আর যে ধর্মের লোক কম থাকবে তারা সংখ্যালঘু হবে। তো বিশেষ করে বৃহস্পতি যেহেতু বছরের শুরুতেই কিন্তু শনির গৃহে বা অরেই গৃহে অবস্থান করবে 12 এপ্রিল পর্যন্ত, এর মধ্যে একটু এই সংখ্যালঘুরা চাপের মধ্যে থাকতে পারে বা যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যেতে পারে। তারপরে কিন্তু সংখ্যাগুরু আর সংখ্যালঘু এক মিলন মেলায় পরিণত হবে, যার ফলে দেশে কিন্তু স্বস্তি ফিরে আসবে। বাংলাদেশে সবচেয়ে বড় একটা সমস্যা রোহিঙ্গা সমস্যা। তো 2022 সালে রোহিঙ্গা জনগোষ্ঠী ফেরত যাবে না থেকে যাবে? দেখুন, এই ব্যাপারে যদি
বলতে হয় তাহলে অতীতেও কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ বিশ্বের দরবারে জাতিসংঘে বা বিশ্বমোড়ল নেতৃবৃন্দ আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, জাপান এনাদের সহযোগিতাও চেয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরত পাঠানোর জন্য। কিন্তু আসলে কিন্তু আমি বিগত 2 বছরেও কিন্তু আমি আপনাদের মতো এরকম সাক্ষাৎকারে বলেছি যে আসলে রোহিঙ্গা জনগোষ্ঠী কিন্তু ফেরত পাঠানো এতটা সহজ নয়, বরং রোহিঙ্গা জনগোষ্ঠী আরও বাড়বে, বেড়ে সে দেশের ভিতর মানে জলে স্থলে অন্তরিক্ষে অবাধ বিচরণ করবে। আর এই বিচরণের কারণে বিশেষ করে চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো কিন্তু বাড়তে পারে। তো এটি কেন বাড়বে, এটি কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে। তো যে বাড়বে হচ্ছে, দেখুন মানুষ রোহিঙ্গা জনগোষ্ঠী কিন্তু সরকারি সহযোগিতায় বা বিভিন্ন এনজিও বা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সহযোগিতায় তাদের অন্ন বস্ত্র বাসস্থানের অবস্থান হয়েছে। তো মানুষ সবাই তো চায় বড় হতে, সবাই চায় তার ছেলে মেয়েকে ভার্সিটিতে পড়াতে বা ভালো জায়গায় মানুষ করতে, ভালো জায়গায় বসবাস করতে। তো এই অন্ন বস্ত্র বাসস্থানের আশায় তারা কিন্তু দিক বিদিক ছুটবে। তো পেটের যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা সব থেকে বেশি। ক্ষুধা নিবারণের জন্য মানুষ অনেক কিছুই করতে পারে, এমনকি নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে, যার জন্য কিন্তু এই রোহিঙ্গা নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ হবে। আর রোহিঙ্গা কোনো ক্রমেই দেশ থেকে যে চলে যাবে এমনটি নয়, আরও বাড়বে, বরং এবছর আরও বাড়বে। দেশে প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এ সম্পর্কে আপনি কিছু দেখুন, ভূমিকম্পের কারণ কিন্তু মঙ্গল। তো মঙ্গল হচ্ছে বছরের শুরুটাই কিন্তু রাহুদৃষ্ট হয়ে অবস্থান করবে। আর বন্যা, ঝড় ঝঞ্ঝা হচ্ছে চন্দ্র। তো চন্দ্রের উপর, অর্থাৎ চন্দ্র কর্কট রাশির অধিপতি, সেখানে কিন্তু শনির দৃষ্টি পড়বে। আর মঙ্গলের উপর বছরের শুরুতে রাহুর দৃষ্টি থাকবে। তাছাড়া মঙ্গল প্রতি 45 দিন অন্তর রাশিচক্র পরিক্রম করবে। তো পরিক্রম করতে করতে কখনো শনিদৃষ্ট, শনিযুক্ত, কখনো রাহুযুক্ত, রাহুদৃষ্ট এগুলো কিন্তু হবে। তো এবছর কিন্তু বন্যার প্রবণতা একটু বেশি বাড়তে পারে। এমনকি বিশেষ করে ভূমিকম্পন খুব একটা হয়তো ক্ষয়ক্ষতি হবে না, তবে জলোচ্ছ্বাস এবং বন্যায় জানমালের অনেক ক্ষতি সাধিত হবে এবছরে। দেশে প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। তো দ্রব্যমূল্য কি কমবে নাকি আরও বাড়বে? দেখুন, দ্রব্যমূল্য জনসংখ্যা তুলনায় আমাদের দেশে উৎপাদন অনেকাংশে কম, কিন্তু বিশেষ করে আমদানি নির্ভর যে সকল পণ্য, যেমন আমরা পেঁয়াজ রসুন আমদানি করি, জ্বালানি তেল, ভোজ্য তেল এগুলো আমদানি করি, শিশু খাদ্য আমদানি করি। তো এই আমদানি নির্ভর পণ্য বিদেশ থেকে আমদানি করতে হবে, তাদের দেশের মূল্য পরিশোধ করতে হবে, ক্যারিং খরচ দিতে হবে, দেশে এনে তারপর জনগণের হাতে পৌঁছে দিতে হবে। এই সকল দ্রব্যের দাম কিন্তু বাড়বে। তাছাড়া দেশে যে সকল জিনিস উৎপাদন হবে, বিশেষ করে মৎস্য, মাংস, গরু, মহিষ, ভেড়া চাষ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। তারপরে মানুষ এই 2 বছরে যে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছে, করোনাকালীন অনেকে চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, যেগুলো হারিয়ে ধরেন এলাকায় গ্রামে যার যার যেখানে বাড়ি ছিল, ঘর ছিল, সেখানে ফিরে গেছে। তো সেখানে ফিরে গিয়ে তার হয়তো 2 বিঘা 4 বিঘা জমি ছিল, সেখানে 2টি গাছ লাগানোর চেষ্টা করেছে, ফল ফলানোর চেষ্টা করেছে, এমনকি কোনো না কোনো চাষাবাদ কিন্তু তারা শুরু করেছে, যার ফলে দেশীয় পণ্যের উৎপাদন কিন্তু বাড়বে। এমনকি দেশে কোনো দিন কিন্তু আমরা দেখিনি যে আমাদের দেশে আম, জাম, কাঁঠাল এগুলো প্রচুর উৎপন্ন হয়, এমনকি আম বিদেশে রপ্তানি হয়, কিন্তু আপেল, কমলা, বেদানা এইগুলো কিন্তু আগে খুব একটা উৎপাদন হতে দেখিনি, কিন্তু এখন কিন্তু উৎপাদন হচ্ছে এবং হবে, আরও রপ্তানিও হবে। তাছাড়া দেখুন, যেমন গত বছর আমরা দেখেছি যে হঠাৎ করে ভারত বাংলাদেশকে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছে। তো হঠাৎ করে পেঁয়াজের দাম আকাশচুম্বী, যে 150, 200, 250 টাকা কেজি পর্যন্ত আমাদের কিনে খেতে হয়েছে। তো তখন কিন্তু আমাদের দেশের মানুষ যারা বিশেষ করে কৃষিকাজে লিপ্ত আছেন, তাদের মনোভাব কিন্তু ওই কৃষিকাজের দিকেই ধাবিত হয়েছে। কেন ধাবিত হয়েছে? যে পেঁয়াজ রোপণ করি, পেঁয়াজের চাষ করি, তাহলে এটা দাম বাড়বে, এটা আসলে আমরা অধিক লাভবান হব। তো আমরা এই কৃষিখাতের উপর যেমন ব্যাংক ঋণ থাকবে, সরকারের দৃষ্টি থাকবে, আর জনগণও কৃষিকাজের দিকে ঝোঁকা ছাড়া আর উপায় নেই।
কারণ হচ্ছে 2 বছর এই করোনার প্রাদুর্ভাবে অনেকেই চাকরি বাকরি হারিয়ে মানে মানবেতর জীবনযাপন করছে। তো কৃষি খাতের উপর বেশি নজর পড়ায় এবছর দেশীয় উৎপাদিত যে সকল ফল ফলাদি বা ধান, গম, ইক্ষু, পাট, পেঁয়াজ, রসুন, চা পাতা যা দেশে উৎপন্ন হবে এগুলোর দাম কিন্তু খুব একটা বাড়বে না। এটা বরং আমাদের রপ্তানি বাণিজ্য কি বৃদ্ধি পাবে? দেখুন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে আমরা যেমন পূর্বে শুনেছি পাট হচ্ছে স্বর্ণসূত্র, আমরা পাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতাম। তো পাট কিন্তু আসলে এটা যেন অমাবস্যার অন্ধকার যেন এটা গিলে খেয়ে ফেলেছে। তাছাড়া মৃৎশিল্প, আমরা মাটি দিয়ে তৈরি টালি যেটা ইউরোপ আমেরিকায় ঘরের চালে ছাউনিতে ব্যবহার করে, এটা কিন্তু বাংলাদেশ থেকে অনেক রপ্তানি হতো। তাছাড়া চামড়া রপ্তানি হতো। এই তিনটি কিন্তু মুখ থুবড়ে পড়েছে। আসলে এই তিনটি দ্রব্য রপ্তানি খুব একটা ভালো হবে না রপ্তানি বাণিজ্য। তবে গার্মেন্টস সামগ্রী মানে পোশাক আদি, এই পোশাক রপ্তানি কিন্তু এবছর অতীতের 10 বছরের থেকে বেশি হবে। এমনকি আমরা ইলেকট্রনিক্স সামগ্রী রপ্তানি করব, তারপরে হচ্ছে ইলেকট্রিক দ্রব্যাদি রপ্তানি করব, সিমেন্ট রপ্তানি করব, প্রাণদায়ী ঔষধ রপ্তানি করব। ঔষধ রপ্তানি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ থেকে অনেক বিদেশে খুব সুনাম অর্জন করেছে। তো ঔষধ রপ্তানি করব। সেই সঙ্গে জনশক্তি রপ্তানি কিন্তু বিশ্বের মধ্যে এবছর বাংলাদেশ সব থেকে বেশি রপ্তানি করবে, যার ফলে রপ্তানি বাণিজ্য কিন্তু নিশ্চিত চাঙ্গা হয়ে উঠবে। এমনকি এই রপ্তানি বাণিজ্যের ফলে মানে বিদেশে যে জনশক্তি যাবে, তারা যে রেমিটেন্স পাঠাবে, এমনকি বিদেশে যে দ্রব্যাদি রপ্তানি করব তার মাধ্যমে যে অর্থ আসবে, যার ফলে আমাদের দেশে কিন্তু ব্যাপক উন্নয়ন হবে, রিজার্ভ মানি বাড়বে। এ ব্যাপারে কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে গত 1.5-2 বছর ধরে ক্রমাগত শেয়ার বাজারের পতন। তো এই 22 সালে কি শেয়ার বাজারের কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? দেখুন, শেয়ার বাজার বিশেষ করে একটা লটারির মতো বা একটা নেশা জুয়া খেলার মতো আর কি। তো এটির ফলদায়ক কিন্তু কেতু। তো কেতু তুঙ্গস্থ থাকবে 1 জানুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত, তারপর সে তুলা রাশিতে গমন করবে। তো তুঙ্গস্থ থাকাকালীন সময়ে শেয়ার বাজারে একটা সুস্থির ভাব বা সমভাব এটা থাকতে পারে, বা হয়তো শেয়ার বাজার একটু উঠতে পারে। কিন্তু 17 মার্চের পর আর শেয়ার বাজার উপরের দিকে উঠবে না, বরং এই শেয়ার বাজার নিয়ে মানুষের মাথা ব্যথার কারণ, মানুষ ওখানে অর্থ হারিয়ে তারপর নিঃস্বরিক্ত হয়ে যাওয়ার একটা পসিবিলিটি, এগুলো কিন্তু এই 17 মার্চ থেকে 31 ডিসেম্বরের মধ্যে ঘটতে পারে। অর্থাৎ শেয়ার বাজার যা কিছু উন্নয়ন ঘটবে বছরের শুরু থেকে 17 মার্চ পর্যন্ত, আর অবনতি বাকি সময়। বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কটা কোন দিকে এগোবে? দেখুন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে আমরা যা দেখি যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সঙ্গে কিন্তু আমাদের বরাবরই একটা ভালো সম্পর্ক ছিল। সেই সঙ্গে আমেরিকাও সহযোগিতা করত, জাপান করত, রাশিয়া করত, চীন করত, এমনকি ইউরোপেরও অনেক দেশ আমাদের সহযোগিতা করত। কিন্তু এই 2022 সালে কিন্তু এই সহযোগিতার পরিমাণ অপেক্ষাকৃত কম হবে। আমরা কিন্তু জানি বিগত 5 বছরেরও বেশি আগে যে পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্ব ব্যাংক আমাদের সহযোগিতা দেয়নি, এমনকি জাতিসংঘও কিন্তু আমাদের দিকে সহযোগিতার হাত বাড়ায়নি, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু খুব একটা সহযোগিতা বাড়ায়নি। বরং এই বছর অর্থাৎ 2022 সালে এই যে আমেরিকা, জাপান, রাশিয়া, ফ্রান্স, ভারত, তারপরে চীন, এরা সাহায্য সহযোগিতা বরং কম করে বাংলাদেশকে নিজ পায়ে দাঁড়াতে শেখাবে। যে সাহায্য নিয়ে দেখুন, যে ব্যক্তি ভিক্ষুক সে কিন্তু তার ওই নেশাই হয়ে যাবে যে আমি ভিক্ষা করে তারপরে চলবো। কিন্তু যে ব্যক্তি কর্ম করার মানসিকতা যাদের থাকবে, আমরা বাঙালি, আমরা কিন্তু কর্ম ছাড়া থাকতে পারি না। বাঙালিদের এই যে বিদেশের শ্রম বাজারে এত মানে গ্রহণযোগ্যতা কেন? বাঙালি জাতি কর্ম ছাড়া থাকে না। বাঙালি মানুষ বলে বাঙালির ব্রেন মানে একটা অন্যতম ব্রেন, অর্থাৎ আমরা কাজে লাগাবো। তো কাজে যখন লাগাবো তখন কিন্তু আমরা নিঃসন্দেহে এই আন্তর্জাতিক সহযোগিতা পাওয়ার থেকে না পেয়ে আরও আমরা নিজ পায়ে মজবুত করে দাঁড়াতে শিখবো, দুতুট করে, মানে আমরা পায়ের জোর পাবো আর কি। তো আপনি কি মনে করেন আমাদের যে চিকিৎসা খাতের উন্নয়ন এবং প্রতিরক্ষা বিভাগ, কৃষি বিভাগ, এই টোটাল বিভাগগুলো কি একটা সামগ্রিক ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছে? দেখুন, চিকিৎসা খাত এবং প্রতিরক্ষা খাতের উপর সরকারের সব থেকে বেশি নজর পড়বে এই বছর।
আর এই নজর পড়ার কারণে চিকিৎসক বা চিকিৎসা রিলেটেড যারা আছেন এবং রাষ্ট্র রক্ষার জন্য যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিপি এই যারা আছেন, ইনাদের মনেও কিন্তু স্বদেশ প্রেম জাগ্রত হবে, যার ফলে কিন্তু আপনাদের এই চিকিৎসা খাতের উন্নতি হবে, মানুষ রোগ ব্যাধির হাত থেকে অন্তত উপশম পাওয়ার দিকে ধাবিত হবে, দেশের চিকিৎসা মানের উন্নতি হবে, এমনকি রাষ্ট্র রক্ষার জন্য রাষ্ট্রের অবৈধ অনুচিত মানে নেশার জাতীয় দ্রব্য, জাল নোট, এমনকি এই যেমন ইয়াবা, গাঁজা এগুলো মানে দমন করার জন্য, জাল নোট বাণিজ্য দমন করার জন্য প্রশাসন সচেষ্ট থাকবে। তথাপিও আমরা কিন্তু দেখেছি যে কাঁঠালের ভিতর করে ইয়াবা পাচার হচ্ছে, এমনকি তরমুজের ভিতর দিয়ে ইয়াবা ঢুকিয়ে পাচার হচ্ছে। তো কত দিকে আর নজর দেওয়া যায়? আমি কিন্তু একটু আগেই বললাম যে বাঙালি কিন্তু কৌশলী, বাঙালি কিন্তু মেধাবী নিঃসন্দেহে। তো তারা নিত্য নতুন পথ অবলম্বন করবে কিন্তু এই সকল অনুচিত পথে যাওয়ার জন্য। তো সেই সকল পথকে মানে আমাদের প্রশাসনও নিত্য নতুন কৌশল অবলম্বন করবে। তারাও তো বাঙালি, তারাও তো কৌশলী, তারাও কিন্তু পথ অবলম্বন করবে। তো অবলম্বন করে অবশেষে কিন্তু এই চিকিৎসা খাত যেমন চাঙ্গা হবে, দেশে বিশেষ করে এই অবৈধ জিনিসের কারবার, জাল নোট বা ধরুন আপনার এই যে নেশাদ্রব্য এর অবাধ বিচরণ, এটা কিন্তু অনেকাংশে কমবে। আচ্ছা, বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনি হয়তো দেখছেন যে দেশে বেকারের সংখ্যা 3 কোটির মতন। তো আসলে 2022 সালে বেকারত্বের হার কি কিছু কমবে বলে আপনি মনে করেন? আচ্ছা দেখুন, এক্ষেত্রে কিন্তু বলতে হয় বিগত 2 বছর ধরে বিশ্বব্যাপী চলা মারণ ঘাতক ব্যাধি কোভিড-19-এর কারণে অনেকে কর্ম হারিয়েছেন। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে যারা কর্ম করেছেন, প্রাইভেট সেক্টরে তাদের কর্ম বেশি হারিয়েছেন। তো যার জন্য বেকারত্বের হার কিন্তু বেড়েছে। তবে এবছর কিন্তু যেহেতু বছরটি শুক্রের বছর, শুক্র কিন্তু ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল, কলকারখানা এগুলোর ব্যবসাকে চাঙ্গা করবে। সেই সঙ্গে শনি বিশেষ করে মেশিনারিজ দ্রব্যাদি দেশে উৎপাদন হবে, এমনকি প্রচুর কলকারখানার বহিঃপ্রকাশ ঘটবে, শনি নিজ গৃহে থাকবে। তো বেকারত্বের সংখ্যা কমবে। আর সবথেকে বড় যে ব্যাপার, যে জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ এবছর বিশ্বের মধ্যে শীর্ষে থাকবে। তো শীর্ষে যদি যায় তাহলে জনশক্তি রপ্তানি করলে তারা তো বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে, নিশ্চয়ই বিদেশে যেয়ে তারা কর্ম করবে। তো এক শ্রেণীর লোক বিদেশে চলে যাচ্ছে, আবার এক শ্রেণীর লোক দেশে কর্মসংস্থান পাচ্ছে, আবার এক শ্রেণীর লোক কিন্তু কৃষিজাত দ্রব্যের প্রতি এই 2 বছর কর্ম হারিয়ে তারা কৃষিজাত দ্রব্য উৎপাদনের জন্য কাজে লেগে গেছে। অর্থাৎ বেকারত্বের হার নিশ্চিত 2022 সালে কমবে। ধন্যবাদ আপনাকে। আমরা এইবার একটা শেষ বাংলাদেশ নিয়ে একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পুত্র জয় রাজনীতিতে কি সক্রিয় হবেন? দেখুন, আমরা কিন্তু জানি যে দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, উনি তথ্য প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তো বিশ্বে এবছর কিন্তু তথ্য প্রযুক্তি খাত চাঙ্গা হবে, এমনকি বাংলাদেশেও কিন্তু চাঙ্গা হবে। তো এই তথ্য প্রযুক্তি খাত এত চাঙ্গা হবে যা দেখে মানব মন কিন্তু এই তথ্য প্রযুক্তি দেখে আসলে চমকে যাবে, যার ফলে মানুষের মন জয় করে মানুষের কাছের মানুষ রূপে পরিগণিত হবেন এই সজীব ওয়াজেদ জয়। এমনকি সোশ্যাল মিডিয়ার যদিও কিছুটা তথ্য প্রযুক্তির মধ্যে পড়ে, তো সোশ্যাল মিডিয়ায় এত বাড়বাড়ন্ত হবে, এখানে কিন্তু জ্ঞানী গুণী মানিজনেরা যেন একটু স্তম্ভিত বা হতভম্ব হয়ে যাবে, শিশু কিশোররা তাদের প্রতি আকৃষ্ট থাকবে, যার ফলে লেখাপড়া থেকে মন ভিন্ন দিকে নিয়ে যেতে পারে, এদিকটি কিন্তু তৈরি করতে পারে এই সোশ্যাল মিডিয়া। তথাপিও তথ্য প্রযুক্তি খাত যেটা কম্পিউটার, আজকে আমরা দেখুন আগে টাইপ করতাম আমরা টাইপ কলে, আর এখন কম্পিউটারের মাধ্যমে এডিট করে সেটাকে রকমারি করে আমরা সাজাতে পারি, কিন্তু টাইপ মেশিনে কিন্তু আমরা ওইটা করতে পারতাম। কিন্তু সজীব ওয়াজেদ জয় জনগণের সাথে কতটা সম্পৃক্ত আছে? হ্যাঁ, জনপ্রিয়তার দিকে জনগণের সঙ্গে সম্পৃক্ততা এতদিন যতটা না ছিল, এবছর সম্পৃক্ততা আরও বাড়বে এবং দেশের মানুষ কিন্তু তাকে ভবিষ্যৎ ভাবতে আরম্ভ করতে পারে। ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু বিশ্ব পরিস্থিতিতে ঘুরে দেখি বিশ্বের অবস্থাটা কি। তো বিশ্বে এখন মারাত্মক সংকট করোনা। আচ্ছা, তো এই করোনা 2022 সালে করোনা পরিস্থিতিতে কোন দিকে যাবে বলে আপনি মনে করেন?
হ্যাঁ, আসলে এটা একটা বিশ্বের জন্য হুমকি স্বরূপ। মানে গোটা বিশ্ব আসলে মনে হয় 50 বছর পিছিয়ে গেছে এই 2 বছর করোনা পরিস্থিতিতে। দেখুন, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, নিত্য নিষেধাজ্ঞা, নিত্য শিরোনাম, এমনকি দেশে আমরা জন্মগ্রহণ করে আজ পর্যন্ত দেখিনি বা শত বছরের ইতিহাস টানলে এত প্রাণহানি আসলে ঘটেনি। তো গোটা বিশ্ব আসলে এই 2 বছর ধরে স্তব্ধ হয়ে আছে। তবে করোনার ন্যায় নিত্য নতুন ব্যাধিপীড়ার প্রাদুর্ভাব দেখা দিতে পারে, কিন্তু 2020-21 যত প্রাণহানি ঘটেছে তার অর্ধেকেরও কম প্রাণহানি ঘটবে 2022 সালে। অর্থাৎ ব্যাধিপীড়া হতে পারে, কিন্তু প্রাণহানির সংখ্যা কিন্তু গোটা বিশ্বে আপনারা গ্রাফ দেখবেন যে এই গ্রাফ 50%-এরও নিচে থাকবে, বাড়বে না কোনো ক্রমে। তো আমরা আন্তর্জাতিক রাজনীতিতে যে জিনিসটা দেখতে চাই, যেমন পাকিস্তান, চীন, ইন্ডিয়া, একটা উত্তেজনাকর পরিস্থিতি, আফগানিস্তান, তারপর ইউক্রেন সম্প্রতি যেটা রাশিয়ার সাথে যেটা যে হচ্ছে, তো এটাতে নিয়ে কি কোনো যুদ্ধ বিগ্রহ বাঁধার সম্ভাবনা আছে কিনা? দেখুন, এ ব্যাপারে বলতে হয় যে আমরা কিন্তু দেখেই আসছি 2021 সালে, মানে বিগত পিছনের দিকে যদি তাকাই, যে অনেক সময় ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধানোর জন্য ডামাডোল পিটান। এমনকি ভারত আর চীন কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে দুজন যেন যুদ্ধ বাঁধবেই, আজকেই বাঁধবে, এমনকি যুদ্ধের মহড়া কিন্তু চলছে। কিন্তু 2022 সাল যেহেতু শুক্রের বছর, শান্তির বছর, প্রশান্তির বাড়ি বর্ষিত করবে, তো এবছর প্রকৃত যুদ্ধ বাঁধার কোনো সম্ভাবনা নেই। এক দেশ আর এক দেশের প্রতি ওই যুদ্ধের ডামাডোল পিটাবে, আসলে ওই অস্ত্রশস্ত্র গোলাবারুদের পসরা সাজাবে। এমনকি 2 কোরিয়া, যেমন উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, যে আমরা মনে করি কিন্তু ওহি আর নকুল, ইনরা একে অপরকে পর্যন্ত ভালো দৃষ্টিতে দেখে না, তো বারবার ইনরা যুদ্ধ বাঁধানো কিন্তু বাঁধে না। কিন্তু বাঁধে না। আর এবছর মোটেই বাঁধবে না, কারণ এবছর গোটা বিশ্বের দৃষ্টি থাকবে সামরিক বাজেটের মানে ভিত মজবুত করার জন্য। এত যাবত আমরা দেখেছি কে কোন দেশ, মানে বিশ্ব মোড়লরা সামরিক বাজেটকে কে কত বেশি চাঙ্গা করতে পারে, কিন্তু এবছর এই পথ থেকে তারা ফিরে আসবে, কারণ শুক্র তো সরাসরি আমেরিকাকে কোনো যুদ্ধে জড়ায় পড়বে। হ্যাঁ, ধন্যবাদ। সেই দিকেই আসছিলাম, যে সেই বিশ্ব নেতৃত্ব যারা, আমরা এক সময় কিন্তু ব্রিটিশ শাসন করেছে সমগ্র বিশ্বকে, এখন আমেরিকা করছে। তো এই যে বিশ্ব নেতৃত্বরা অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক, মানে সামরিক বাজেট বেশি ছিল এত যাবৎ, কিন্তু এবছর চিকিৎসা খাত এবং তথ্য প্রযুক্তি খাত, মহাকাশ গবেষণা, এই দিকে বাজেটটা বাড়াবে, যার ফলে প্রকৃত যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নেই। যদিও রাশিয়া ধরেন এক দেশকে আর এক দেশকে উস্কানি দিয়ে মাঝপথে যুদ্ধ বাধায় দিয়ে অস্ত্রশস্ত্র, গোলাবারুদের একটা ব্যবসা চালান দেওয়ার একটা নীতি কিন্তু তাদের ভিতর দীর্ঘদিন ধরে, আমার মনে হয় এগুলো সব অস্ত্র বেচা কেনার একটা কৌশল। কিন্তু ওই অস্ত্র বেচা কেনার কৌশল হতে পারে, কিন্তু কোনো যুদ্ধ এবছর কোনো দেশে বাধার সম্ভাবনা কিন্তু নেই প্রকৃতপক্ষে, মানে যুদ্ধ এড়িয়ে যেতে চাবে এবছর। ধন্যবাদ আপনাকে। যে আর্থিকভাবে এবার কোন দেশটা বেশি লাভবান হবে বলে আপনি মনে করেন? দেখুন, আর্থিক গ্রাফ বিশেষ করে এত বছর কিন্তু আমরা জেনে আসছি যে সর্বপ্রথম ব্রিটেন ছিল, গ্রেট ব্রিটেন, যেটা আমরা বর্তমানে লন্ডন বলে থাকি। তো ইন্দ্রা বা যুক্তরাজ্য, এরা সারা বিশ্ব শাসন করে এক সময় ধনী রাষ্ট্রে পরিণত ছিল বা ধনী রাষ্ট্র বলে গণ্য হয়েছিল। এক সময় জাপান ছিল, বর্তমানে আমেরিকা আছে। তো এই জাপান, যুক্তরাজ্য এবং আমেরিকাকে টপকে যাবে কিন্তু চীন, কারণ চীনের উপর যতই আপনারা চাপ দিন, মানে গোটা বিশ্ব যতই চাপ দিক, বিশেষ করে আমেরিকা বা ধরুন আপনার জাপান, ফ্রান্স, জার্মানি, ইসরায়েল, এরা যতই চাপ দিক না কেন, মাঝপথে কিন্তু চীন তার নিজস্ব গতিতে তাদের উৎপাদন বাড়াবে, তাদের তথ্য প্রযুক্তি বাড়াবে, তারা প্রচুর রপ্তানি বাণিজ্যর দিকে নজর রাখবে, তারা তাদের ঘর গোছাবে, এবং এই রপ্তানি বাণিজ্য চালিয়ে মানে রিজার্ভ মানির গ্রাফ কিন্তু চীন সবার শীর্ষে থাকবে। তাহলে আপনি কি মনে করেন যে চীনই কি বা মানে বাণিজ্যিকভাবে পৃথিবীতে 1 নম্বরে থাকবে? অবশ্যই, যে চীন বাণিজ্যিকভাবে
প্রধান থাকবে, কারণ ওরা ওই সবসময় সেটা কি রপ্তানি বাণিজ্যেও থাকবে, রপ্তানি বাণিজ্যেও থাকবে, এমনকি দেশের শিল্প কলকারখানার উৎপাদনেও থাকবে, এমনকি তথ্য প্রযুক্তি খাতে থাকবে, স্যাটেলাইট স্থাপনে থাকবে। তারা অতীতে কিন্তু জানি যে তারা নিজস্ব ইন্টারনেট চালু করেছে, তারপরে হচ্ছে নিজস্ব এই যে সোশ্যাল মিডিয়ার যেমন ফেসবুক ইউটিউব বাদ দিয়ে তারা টিকটক তৈরি করেছে, কৃত্রিম সূর্য কৃত্রিম চন্দ্র স্থাপন করেছে, মানে কৃত্রিমভাবে আলো কিভাবে পাওয়া যায়। আপনি বলতে চাচ্ছেন যে আগামী এই বিশ্বটা চীনই এক ধরনের একটা বড় মোড়ল হিসেবে আবির্ভাব হবে। হ্যাঁ, আর্থিক দিক থেকে চীন বড় কিছু হবে, কিন্তু চীন সহজে আবার যুদ্ধ বিগ্রহে জড়াবে না। আমেরিকা যেমন ধরেন হঠাৎ যুদ্ধ বিগ্রহ আমরা দেখেছি, এক রাতের সিদ্ধান্তে ইরাক আক্রমণ করেছে জর্জ বুশ, তো এই যে আক্রমণ করেছে, এরকম হটকারী কোনো সিদ্ধান্ত চীন আকস্মিকভাবে নেবে না। প্রাকৃতিক দুর্যোগ এবার বিশ্বে কোন কোন দেশে অ্যাটাক করতে পারে বেশি বলে আপনি মনে করেন? এটা একটা অনেক জটিল প্রশ্ন করেছেন, আসলে এটা মান্ডেন অ্যাস্ট্রোলজি দিয়েই বিচার করতে হয়। তো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এবছর বিশেষ করে আমরা যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখি, এটা কিন্তু এবছর ঘটার সম্ভাবনা নেই। যদিও আগ্নেয়গিরির লাভা বা অগ্নুৎপাত এটা আমরা শুনেছি বা অতীতে ভূগোলে পড়েছি যে 4 বছর 5 বছর অন্তর হয়তো এই লাভা বের হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, তো এটি কিন্তু দেখা যাবে না। তবে প্রাকৃতিক দুর্যোগ বলতে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, তারপর হচ্ছে শৈত্যপ্রবাহ এবং গ্রীষ্মের তাপদাহ, এই কিন্তু সবই বাড়বে। মানে প্রকৃতি এক কথায় চেঞ্জ, অস্থির হয়ে গেছে, অস্থির প্রকৃতি, এগুলো কিন্তু প্রচুর হবে। এমনকি জলযান, স্থলযান, আকাশযান, এটার দুর্ঘটনার মাত্রাও কিন্তু বাড়বে, যার ফলে এই দুর্ঘটনাজনিত এবং প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি বাড়তে পারে, কিন্তু করোনার প্রাদুর্ভাবে কিন্তু প্রাণহানির পরিমাণ বাড়বে না। থ্যাংক ইউ। তো মহাকাশ গবেষণা ও প্রাণদায়ী ঔষধ আবিষ্কারে কোন দেশ শীর্ষে থাকবে বলে আপনি মনে করেন? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি পূর্বে কিন্তু একটু টাচ দিয়ে গেছি যে অতীতে কিন্তু জাপান সব থেকে বেশি এতে ছিল, তারপরে যুক্তরাজ্য ছিল, আমেরিকা ছিল, কিন্তু মহাকাশ গবেষণায় প্রাণদায়ী ঔষধ আবিষ্কারে এগুলো চীন সবার শীর্ষে থাকবে। যদিও আমেরিকা পিছিয়ে থাকবে না, তবে আমেরিকা কিন্তু শীর্ষস্থান অধিকার করতে পারবে না। যদিও এই পর্যন্ত কোভিড-19 টিকা, যেটা আমরা ধরেন ব্রিটেন থেকে বা ওই যুক্তরাজ্য থেকে আর যুক্তরাষ্ট্র থেকেই আমরা বেশি পাচ্ছি, চীন থেকে খুব একটা পাচ্ছি না, কিন্তু চীনই ভিতর থেকে এত পরিমাণে টিকা আবিষ্কার করবে বা প্রাণদায়ী ঔষধ আবিষ্কার করবে যে আসলে বিশ্ব স্তম্ভিত হয়ে যাবে যে কিভাবে করে সম্ভব এটা, সেটি রপ্তানি করে কিন্তু চীন নিজ পায়ে দাঁড়াবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে রাষ্ট্রনেতাদের ভিতর অনাকাঙ্ক্ষিতভাবে পতন ঘটতে পারে বলে আশা করেন? এরকম কোনো দেশ আছে এবছর? হ্যাঁ, যেমন গত বছর আমরা দেখেছি যে আফগানিস্তানের সরকারের কিন্তু অনাকাঙ্ক্ষিত পতন ঘটেছে। তার আগের বছর দেখেছি মায়ানমারের অং সান সুচি গণতন্ত্রপন্থী নেত্রী, তার পতন ঘটে জান্তা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হয়েছে। তার আগে দেখেছি আমরা যে থাই প্রেসিডেন্ট যে ইংলাক সিনাওয়াত্রা, তার পতন ঘটেছে, এরকম কিন্তু আমরা অনেকটা দেখেছি। তো এবছর রাহু বৃষ রাশিতে তুঙ্গস্থ থাকবে 17 মার্চ পর্যন্ত, তারপর সে মেষ রাশিতে গমন করবে। তো মেষ রাশিতে গমন করে মঙ্গলের সঙ্গে যখন যুক্ত হবে, তো মঙ্গলের সঙ্গে যুক্ত হবে কিন্তু 27শে জুন থেকে 11ই আগস্ট পর্যন্ত। আবার 11ই আগস্ট থেকে 16ই অক্টোবর পর্যন্ত রাহুর দৃষ্টি, দ্বাদশ দৃষ্টি পড়বে মঙ্গলের উপর। তো তাহলে কি দাঁড়ালো, 27শে জুন থেকে 16ই অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে বিশ্বের কিন্তু মানে একের অধিক রাষ্ট্রের রাষ্ট্রনায়কের কিন্তু পতন ঘটতে পারে ওই সময়, রাহু মঙ্গলের জ্যোতি আর রাহু মঙ্গলের দৃষ্টিতে। এই সময়টায় যদি না ঘটে তাহলে বাকি সময় আর রাষ্ট্রনায়কের অনাকাঙ্ক্ষিত পতন ঘটার সম্ভাবনা নেই। মহামারী, অভাব অনটন, দেশ ত্যাগ কোন দেশে বেশি ঘটতে পারে বলে মনে করেন? দেখুন, দেশ ত্যাগের মাত্রা আমরা কিন্তু গত বছর দেখলাম সব থেকে বেশি আফগানিস্তানে ঘটলো, এমনকি ঘটেছে আপনার ধরেন মায়ানমারে বিগত 5 বছর ধরে ঘটছে।
এমনকি ইরাকে ঘটছে, তাছাড়া লিবিয়াতে ঘটছে, এমনকি তুরস্কেতে ঘটছে, বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এইগুলো যেসব দেশ যুদ্ধ বিগ্রহ চলছে, যেমন ফিলিস্তিনিতে চলছে, সেই সকল দেশে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার প্রবণতাটা বাড়ে। তো এবছর যেহেতু প্রকৃত যুদ্ধ বাড়বে না, মানে প্রকৃত যুদ্ধে জড়ানোর সম্ভাবনা বিশ্বে কম, তো সেহেতু এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য খুব একটা যুদ্ধের তাড়নায় যাওয়ার জন্য মানুষ ব্যস্ত হবে না। তবে অনেক রাষ্ট্র কিন্তু ওই যে প্রাকৃতিক দুর্যোগের কথা আমি যেটি বললাম, যে ঝড়, জলোচ্ছ্বাস, শীত গ্রীষ্মের দুটোরই তাপমাত্রা প্রচুর বৃদ্ধি, তাছাড়া এই করোনা 2 বছর ধরে যে বিশ্বকে স্তব্ধ বা হতভম্ব করে দিছে, যার কারণে আর্থিক ভিত অনেক রাষ্ট্রের ভেঙে গেছে, এর জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য, ভালো থাকার জন্য, পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নেওয়ার জন্য মানুষ এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রবণতা এই বছর অনেকটা বাড়তে পারে। ধন্যবাদ আপনাকে। তো আমি সর্বশেষ একটা প্রশ্ন করব আপনাকে, ইসরায়েল ফিলিস্তিনের যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা আপনি জানেন তো দীর্ঘদিন ধরে চলে আসছে, এই সমস্যা কি আরও জটিল আকার ধারণ করবে নাকি একটা সমাধানের পথে যাবে? এটাও আমি বলবো যে জটিল আকার ধারণ করবে না, কারণ ইসরায়েলের সরকার কিন্তু পরিবর্তন হয়েছে। তো সরকার পরিবর্তন হলে তার কিছু মনোভাবও কিন্তু বদলায়। যদিও আমরা কিন্তু একটি কথা মানব বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখি, যেমন কবরস্থান দখল করে নিচ্ছে, এটা দেখা যায়। তাছাড়া বিশেষ করে যে আমেরিকার বিদেশ নীতি এক, আমরা সবসময় বলি যে যে গভর্নমেন্টই আসুক, ডেমোক্র্যাটের পররাষ্ট্রনীতি এক থাকে। তো ইসরায়েল ফিলিস্তিনির ক্ষেত্রে বিগত আমরা প্রায় 30 বছর, মানে প্রায় 3 যুগের মতো দেখে আসছি যে অনর্গল অহিনকুল সম্পর্ক থেকে আসছে। তো এবার সরকার পরিবর্তন ঘটায়, আর প্রেমের দেবতা শুক্রাচার্য, আর এটা ধর্ম অধর্মের একটা যুদ্ধ। বিশেষ করে ইসরায়েল হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী আর ফিলিস্তিনি হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। তো ধর্ম অধর্মের যুদ্ধ, আমি এই যে যুদ্ধ, এই যুদ্ধ বাঁধার সম্ভাবনা যদি থাকে 1 জানুয়ারি থেকে 12 এপ্রিল পর্যন্ত, তারপর বৃহস্পতি যখন নিজ গৃহে আসন পেতে বসবে মীন রাশিতে, তখন কিন্তু এই ধর্ম অধর্মের যুদ্ধ আর চলবে না। যদি চলে তাহলে 12 এপ্রিল পর্যন্ত, তাও ছোটখাটো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আজকে আর প্রশ্ন করব না, আপনি এই যে সময় দিলেন, এই কারণে আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় আমাদের কাছে দিয়েছেন এবং এই মহান জ্যোতিষশাস্ত্রকে আপনি শাস্ত্রের মাধ্যমে কি পাওয়া যায় সেটা জানার আগ্রহ নিয়ে এত দূরের থেকে ছুটে আসছেন। এর জন্য আসলে আপনার প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সেই সঙ্গে শুভ নমস্কার এবং প্রণাম ও আশীর্বাদ প্রার্থনা করছি। শুভ নমস্কার, আপনাকেও ধন্যবাদ। আমরা তাহলে এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান।